হাই এভরিওয়ান, শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট ম্যানর, লেখিকা ডাইনিয়াম রোজ লাকি, পর্ব 43, ভয়েস বাই আরবি। গৌরী ছাদের এক কোণে বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছে। আহির পৌঁছালো তার কাছে, গৌরীর পেছনে দাঁড়ালো। পূর্বের মতো আজও গলা পরিষ্কার করে নিজের উপস্থিতি জানান দিল। গৌরী পেছনে ঘুরল আজ, পরক্ষণে চোখ সরালো। আহির বলল, নিচে সবাই আনন্দ করছে, তুমি এখানে? সবার সাথে থাকলে তোমার মন ভালো লাগতো। সব মন খারাপ আনন্দে মেতে উঠলেই সেরে যায় না। আমার মনের ব্যথার কোনোদিন ভালো হবে না, চাইও না। না চাওয়াটা বোকামি। ফিরে এসে অন্ধকার জগৎ থেকে হাতটা ধরো আমার। তোমার দুঃখ কষ্টগুলোকে ধুয়ে মুছে সাফ করতে চাই। পারবেন না? একটা সুযোগ তো দিবে। গৌরী উত্তর দিল না, হেঁটে ছাদের অপর প্রান্তে গেল। আহিরও পিছু পিছু গেল। কণ্ঠ খাদে নামিয়ে বলল, বলেছিলাম তুমি আমার প্রস্তাবে রাজি হলে তুমি জানাবে, কিন্তু দেখো ঘুরে ফিরে সেই আমিই এসেছি তোমার প্রেম দুয়ারে। আর ফিরিয়েও দিও না, কষ্ট হয়। গৌরী গভীর শ্বাস ত্যাগ করলো, কিছুই বলছে না। আহির বলল, আচ্ছা ধরে নিলাম তুমি আমাকে পছন্দ করো না, ভালোবাসা দূরের কথা। তাহলে আর এই গ্রামে থেকে লাভ কি? চলে যাব আগামীকাল, মেয়ের চলে যাবে বিদেশে। আর হয়তো কোনোদিন কারোর সাথে দেখা হবে না, তোমার সাথেও না। অন্য কাউকে ভালোবাসবে না। বাকিটা জীবন এভাবে একাই কাটিয়ে দেব। তবু চাইবো তুমি ভালো থেকো। থামে আহির, গৌরীর দিকে সেকেন্ড কয়েক তাকিয়ে থাকলো। তার প্রতিক্রিয়ার কোনো উন্নতি নেই। আহির ধরে নিয়েছে তাকে গৌরী ভালোবাসে না। সে ব্যথিত কণ্ঠে শেষ শব্দ উচ্চারণ করলো, আসি। বলে সে যেই না যেতে লাগলো, গৌরী বলে উঠল, আপনার বাবা মাকে নিয়ে আসবেন, আমি অপেক্ষায় থাকব। অন্যদিকে সম্রাট নিষাদের বংশধর ওরফে ছদ্মবেশী কাবির হোসেন, তার আসল নাম এহসান সম্রাট, তিনি এতদিন বসে এক জঘন্য পরিকল্পনা সাজিয়েছে চৌধুরী বংশের একমাত্র সন্তানকে খুন করার জন্য। এতদিন বসে উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন, কবে তিনি তার পরিকল্পনা সম্পন্ন করবেন। আজই যেন সেই দিনটি এসে হাজির হয়েছে। বিয়েবাড়ি, সবাই ব্যস্ত, এই ফাঁকে তার কাজ হাসিল করতে হবে। আজ থেকে ঠিক কিছুদিন আগে পরিকল্পনা মোতাবেক তিনি দি সাইলেন্ট ম্যানর বইটি আহিরকে পড়তে দেন। এরপর কৌশলে তাদের মন জয় করে নিজেকে দুঃখী দুঃখী প্রমাণ করে চৌধুরী বাড়িতে আশ্রয় নিলেন এক ক্ষণিকের অতিথি হিসেবে। চৌধুরী সাহেবের মনও গলালেন, একজন পথহারা পথিককে কিছুদিন অতিথি হিসেবে রাখতে পারলে তার মনও ভালো লাগবে বলে। আজ সেই মধুর অন্তরটুকুর খেসারত দিতে হবে। সন্ধ্যায় চৌধুরী বাড়ির অন্যতম কাজের মেয়ে শেফালির সাথে করুণ পরামর্শ করেছে। স্বর্ণমুদ্রা, টাকা, জমি এসবের লোভ দেখিয়েছে ওকে। শেফালি প্রথমে আমতা আমতা করছিল, বেশ আপত্তি দেখিয়েছে। কেন ওকে এত লোভ দেখাচ্ছে তাও ঠিক বুঝে উঠতে পারেনি। শুধু বলেছে একটা মহৎ কাজ করতে হবে। প্রশ্ন, শেফালি কী কাজ? ছদ্মবেশী কবির বললেন, একজনকে মারতে হবে। চমকে উঠল শেফালি। সে এমন কাজ করবে না, পরিষ্কার জানিয়ে দিয়েছে। কবির আবার লোভ দেখাতে শুরু করলো। তারপর শেফালি রাজি হয় এবং বলে, রাত 10টার পর এসে আপনার সাথে দেখা করব। রাত 10টা বেজে মিনিট 5 হয়। কবির অপেক্ষা করছে বাড়ির পেছনের দিকের অন্ধকার আচ্ছন্ন নীরব স্থানটিতে। অশ্ববে বসে সে। আজ সকালে একদম তৈরি হয়ে বের হয়েছে সে, আর ফিরবে না বলে এই বাড়ি। ক্ষুধার্ত হিংস্র পশুর মতো চোখ দুটো ফুটে উঠেছে, চারিদিকে বারবার দেখছে। শেফালির অপেক্ষায় পথছে সে। যদি শেফালি আজ না আসে তবে তাকেই পদক্ষেপ নিতে হবে চৌধুরীর সন্তানকে খুন করার জন্য। কিন্তু তার দৃঢ় বিশ্বাস শেফালি আসবে। শেফালির অভিব্যক্তি তখন পরিষ্কার করে বুঝিয়েছে সে লোভে পড়েছে, সে আসবে। কবির পরের ধারণা কখনো ভুল হয় না, আজও হবে না। উনি নিশ্চিত অপেক্ষা করছে। অপেক্ষার ফলাফল পূর্ণ। অবশেষে শেফালি আসছে। লাল রঙের চাদরটি দিয়ে এক চোখ, নাক, মুখ সব ঢেকে রেখেছে। হাতের বালা দুটো দেখা যাচ্ছে, বিদ্যুৎ গতিতে ও ছুটতে আসছে। অপরাধী অপরাধের পথে পা বাড়ালে তার শিহরণ কাটে ভয়ে, আতঙ্কে। কবির তাকে দেখে হাসলেন। শেফালি বলল, যা কইবেন তাড়াতাড়ি বলেন। তোমাকে একজনকে মেরে ফেলতে হবে, সহজ পদ্ধতি।
বিনিময়ে তুমি যা পাবে তা নিয়ে এসেছি বলে ছদ্মবেশী কবির একটা ভারী পোটলা শেফালির দিকে এগিয়ে দিল। শেফালি সেটা হাতে নিল। চাঁদনির আলোয় স্বর্ণের মুদ্রাগুলো চিকচিক করছে বেশ। শেফালির চোখ জোড়া খুশিতে মার্বেলের মতো বড় হয়ে গেল। পোটলার ভেতর হাত ঢুকিয়ে নেড়ে চেড়ে দেখল স্বর্ণ ব্যতীত টাকাও আছে, যা দিয়ে ওর বাকি জীবনটা পার হয়ে যাবে। তুমি খুশি হয়েছ নিশ্চয়ই? এই কবির কখনো মানুষকে মিথ্যা আশা দেয় না। আপনি কেন একজনকে মেরে ফেলতে চাইছেন, আর আপনি কেডা সত্যি পরিচয় দেন। সম্রাট নিষাদের নাম শুনেছ নিশ্চয়ই? আমি তার বংশধর। আপনার উদ্দেশ্য কি? মীরকে মেরে ফেলতে হবে। শুনে শেফালি থ হয়ে গেল। হাতের পোটলাটার স্ট্যান্ডে বুকের কাছে থেকে নেমে এলো। স্বভাবতই ভুরু কুঁচকে ফেলল। বলল, কিন্তু ওনারে মাইরে কী লাভ? যা হবার তাই হবে। তোমাকে যা বলেছি তাই করো। এই কাজ সম্পূর্ণ হলে তুমি আমার থেকে আরও কয়েক গুণ পুরস্কার লাভ করবে। আজকের দিনে কেন মারবেন তারে? আজকে সবাই ব্যস্ত, তোমার সুবিধা হবে আজ ওকে মারাতে। কিন্তু কেমনে? বিষ খাইয়ে মারবি। আমি প্রাকৃতিক তৈরি বিষ নিয়ে এসেছি। এক ফোঁটা ওর পেটে গেলে আর বাঁচার উপায় থাকবে না। আর এই কাজ তুমি না করলে তোমার জীবন দিতে হবে। আমার হাত থেকে বাঁচার উপায় নেই। শেফালি ভাবছে, বিশাল গভীরতার সমুদ্রে যেন ওর সামনে। একদিকে মীরের প্রাণ, অন্যদিকে রাজকীয় জীবন। সে একবার মীরকে মেরে ফেললে সারা জীবন রানী হয়ে থাকবে। তবে শর্ত প্রযোজ্য যে এই কাজ, তাকে তাৎক্ষণিক বাড়ি ছাড়তে হবে, নয়তো চৌধুরী বাড়ির সকলের হাতে মার খেয়েই মরতে হবে। কি ভাবছো? শেফালি থতমত মুখে জবাব দিল, আমি রাজি। কবির বিষের ছোট কৌটাটা এগিয়ে দিল শেফালির দিকে। শেফালি নিল, চাদরের আড়ালে লুকিয়ে ফেলল। বাড়ির ভেতরে ফিরতে হবে। সতর্কতার সাথে চারিদিকে চোখ বোলায়, কেউ নেই। দ্রুত পায়ে চলে গেল শেফালি। কবির খুশি হলো বেশ। তার অশ্বপ একবার হেসধ্বনি তুলল। শেষবারের মতো একবার চৌধুরী বাড়ির দিকে তাকায়, এরপর চলে যান তার গন্তব্যে। বিয়েবাড়ির থেকে গ্রামের অতিথিবৃন্দ ধীরে ধীরে নিজ চলে যাচ্ছেন বনভোজন শেষে। চৌধুরী বাড়ির অতিথিরা বৈঠকখানে বসে আড্ডা দিচ্ছে। মায়াকে বাসর ঘরে নিয়ে যাওয়া হয়েছে। মীর এখনো যায়নি। শেরওয়ানি পরেই উঠোনে আহির, রাফিদ তাদের সাথে কথা বলছে। নীরব বিয়ে বাড়ি জুড়ে হঠাৎ এক অজানা অস্থিরতা শুরু হলো, যা টের পাচ্ছে পশু পাখি। অশোক তার শালা থেকে হেসধ্বনি ভেসে আসছে। ওরা তির্যক কণ্ঠে চেঁচাচ্ছে। মীর অগ্নিলের চিৎকার পেয়ে ওর দিকে গেল। অগ্নিলের গায়ে হাত ছুঁয়ে দেখল অগ্নি শান্ত হয়ে গেছে। ওর চোখে জল, তা স্পষ্ট দেখা গেল। মীর বলল, কাঁদছিস কেন? বিয়ে করেছি বলে? বিয়ে করেছি মানে তোকে ভুলে যাইনি, তোকে ছেড়ে যাব না। চিন্তা করিস না, আজকের রাতটা শুধু আমার। আগামীকাল তোকে নিয়ে সময় কাটাবো। অগ্নিল বেকুল কণ্ঠে এবার হেসধ্বনি তুলল। রাত বাজছে। শালুক অতিথিদের মাঝে আসছে না, দূর থেকে দেখছে। দোতলার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছেন। রাফিদের উপর নজর রাখছেন। রাফিদ এখন পর্যন্ত বৈঠকখানায় বসা, সবার সাথে আড্ডা দিচ্ছে। আহিরও আজ বেশ খুশি। তার ভালোবাসাও পূর্ণতা হতে চলল। তখন ছাদ থেকে ঘরে এসে তার মায়ের কাছে কল করেছে ল্যান্ডলাইনে। তার মা জানিয়েছে আগামীকাল তারা আসবেন আলিমনগর। শালুককে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জয়ন্তন এগিয়ে আসলেন তার নিকট, একগাল পান ভর্তি মুখে, সাথে একজন দাসী। তিনি যখনই পান মুখে ভরেন তখনই একজন দাসী তার সাথে পিকদানি হাতে ঘোরে। জয়ন্তন পিকদানিতে পিক ফেলে বলল, আবার এইখানে দাঁড়িয়ে আছো কেন? শালুকের ধ্যান টেনে রাফিদ মীরের দিকে তাকিয়ে আছে, কিছু ভাবছেন। জয়ন্তনের কণ্ঠে শরীর হালকা ঝাঁকি দিয়ে উঠল। পেছন ঘুরে তাকে দেখে বললেন, আম্মা, ওদের বাসরঘর সাজিয়ে দিয়েছি, নিচে যাচ্ছিলাম, হঠাৎই মাথা চক্কর দিল, তাই এখানে দাঁড়িয়েছি। শালুক দিব্যি মিথ্যা বলার অভিনয় করে যাচ্ছে। তার অভিনয় পরিপূর্ণ পরিপক্ক নয়। জয়ন্তন ধরে ফেললেন, তোমার আজ অন্যরকম লাগছে। যদি শরীর খারাপ লাগে তাহলে বিশ্রাম নাও, তার আগে যতটুকু নিয়মকানুন আছে তা শেষ করো। শালুক জয়ন্তনের কথায় মাথা নেড়ে বললেন, আর কাজ নেই। শেফালিকে বলেছি দুধ জাল দিতে, হয়ে গেলে বাসর ঘরে দিয়ে আসবে। শেফালি দুধ জাল দিচ্ছে, কিন্তু মনটা আজ অন্যদিকে। কীভাবে বিষ মেশাবে ভাবছে।
কোনো মতে কেউ দেখে ফেললে ওর মৃত্যু নির্ঘাত নিশ্চিত। ভয়ে বুক ধুকপুক ধুকপুক করছে, হাতে চামচ দিয়ে দুধ নাড়ছে। আশ্চর্য, ওর হাতটা কেঁপে কেঁপে উঠছে। বাঁ হাত দিয়ে ওর ডান হাতটা চেপে ধরল। ঢোক গেল একবার। মীরকে মেরে ফেলতে তার মন সায় দিচ্ছে না। মা নেই, ছোটবেলা থেকে এতিম। আজ তার সোনা জীবনে এক মুঠো আনন্দ এসেছে, নতুন জীবনে পা দিয়েছে, আর তার জীবনটা শুরুর আগেই কিনা শেষ করে দেবে। শেফালি থমকে যায় বারবার। ইতিমধ্যে সে কবির হোসেনের থেকে স্বর্ণমুদ্রা যেন কুড়িয়ে নিয়েছে। সে বলেছে এ কাজ সম্পূর্ণ করতে না পারলে কৌশলে ওর জীবন শেষ করবে। না, করতেই হবে। সহজ কাজ, একজনকে বিষ প্রয়োগ করে মেরে ফেলা, ব্যাস। বিনিময়ে ওর বিলাস জীবন। শেফালি, শালুক ডাকলেন শেফালিকে। শেফালি হঠাৎ শালুকের কণ্ঠে লাফিয়ে উঠল, ঘুরে দেখল তাকে। শালুক বললেন, এ কি, তুই এমনভাবে ভয় পেলি যেন আমি তোকে ধমক দিয়েছি। তোর মন কোথায়? দুধ উতলে পড়ছে যে। বলে শালুক নিজেই দুধ জাল দিলেন, নাড়া শুরু করলেন। মালকিন, মায়ের কথা ভাবছিলাম। আপনি যান, আমি দুধ জাল দিয়া মীর দাদার ঘরে দিতেছি। মায়াকে কি বলবি জানিস? যে বলেন, মীর যখন ঘরে যাবে ওর পায়ে সালাম করে যেন, এরপর দুধটা ওকে দিবে, বুঝেছিস? বুঝছি। শালুক শেফালিকে বুঝিয়ে শুনিয়ে ফিরে আসে রান্নাঘর থেকে। বৈঠকখানে সবার সাথে আড্ডায় মেতে ওঠার নাটক করছেন। নজর রাখছে রাফিদের ওপর। কখন রাফিদ ঘর থেকে বেরিয়ে যায় বলা যায় না, তিনি নজর রাখছেন। জয়ন্তন বলল, রাত 11টা ছুঁই ছুঁই, এখন রাফিদকে ঘরে পাঠানো উচিত। মীর বলল, আমরা ওকে দিয়ে আসছি। মীর বলল, আহির বলল, আমরা ওকে দিয়ে আসছি। মীর বলল, আমি একাই যেতে পারবো, তোদের কাউকে যেতে হবে না। আহির ফিসফিসিয়ে বলল, আমরা কি তোর সাথে ঘরের ভেতর যাব? বলে হেসে উঠল। মীরও হাসল। বৈঠকখানার ব্যস্ততার মাঝে নিখুঁত সুযোগ সৃষ্টি হলো শেফালির জন্য। ও একবার উকি দিল বৈঠকখানায়। সবাই আড্ডায় মশগুল। ও দুধটা গ্লাসে ঢেলে কিছুটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছে। মিনিট কয়েক অপেক্ষা করে দেখল দুধটা কুসুম গরম অবস্থায় এসে পৌঁছেছে। কবিরের দেওয়া বিষটা দুধে মিশিয়ে দিল। কবির বলেছে 1 ফোঁটা দিলেই যথেষ্ট। সেখানে ও সবটুকু দিয়ে দিয়েছে, ভালো করে মিশিয়ে নিল। মায়া অপেক্ষা করছে মীরের। ফুলের বিছানায় দুহাঁটু পরপর লাগিয়ে হাতের সাহায্যে বেঁধে বসে আছে। মীরকে নিয়ে ঘেরা স্বপ্নগুলো একাকী কল্পনা করেছে। তাৎক্ষণিক দরজা খোলার আওয়াজ আসলো। সে ভাবছে মীর। ঘরে প্রবেশ করলো শেফালি। ও দুধটা নিয়ে খাটের পাশে টেবিলে রাখলো দ্রুত। এরপর কাপা গলায় বলল, আপা, আপনাকে মালকিন কইছে মীর দাদা যখনই ঘরে আইব তখন ওনার পায়ে সালাম করে দুধ দিতে। আর আজকে আপনি ভুলেও আবার দুধ খায়েন না যেন, নাইলে অমঙ্গল হইব, মালকিন কইছে। বলে শেফালি হন্তদন্ত হয়ে ছুটে যেতেই মীর সামনে পড়ল। শেফালি চমকে দাঁড়ালো। তুই এমনভাবে হাঁটছিস যেন পালিয়ে যাচ্ছিস, বলল মীর। শেফালি কোনো জবাব না দিয়ে চলে গেল। ও পালাবে এখন। দুধও জাল দিয়েছে, মীরের ঘর পর্যন্ত ও পৌঁছে দিয়েছে। মীরও এর কিছু হলেও ধরা পড়ে যাবে। ঘরে পৌঁছে শেফালি ব্যাগপত্র ছাড়ায় শুধু কবিরের দেওয়া স্বর্ণমুদ্রা নিয়ে কৌশলে পালিয়ে যায়। মীর দরজা লেগে বাসর ঘরে পদার্পণ করলো। মায়ের হৃদস্পন্দন বেড়ে গেল। সে নিজেই সে ধুকপুকানির শব্দ পাচ্ছে। হাত পায়ের স্থিরতা ছেড়ে দিচ্ছে যেন। মীর গিয়ে মায়ের সামনে শুয়ে পড়ল, হাতের উপর ভর দিয়ে কাঁধ হয়ে। শুয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। পরীর মতো অপসরা লাগছে মায়াকে। মীর বলিষ্ঠ বাহারটি দিয়ে মায়ের ঘোমটা সরিয়ে বলল, সুবহান আল্লাহ, আসমানের একখানা চাঁদ আমার ঘরে এসেছে। আলো নিভিয়ে দিলেও বোধহয় ঘরটি আলোকিত হয়ে যাবে। মায়া চোখ নত করতেই মৃদু হাসল। মীর বলল, তোমার সৌন্দর্যের কাছে যেন আমাকে মানাচ্ছে না, তবুও আমাকে বিয়ে করলে কেন? ভালোবাসি বলে। কতটা ভালোবাসো? যতটা ভালোবাসলে পাগল হতে হয়। কই, তুই তো পাগল হওনি, দিব্যি আমার বউ সেজে বসে আছো। আপনাকে হারিয়ে ফেললে ঠিকই পাগল হয়ে যেতাম। আমাকে হারিয়ে ফেলা এত সহজ নয়। আর একটু হলে বিয়ের সময় আমার প্রাণ বেরিয়ে যেত,
যদি আপনার জায়গায় অন্য কোনো আদ্রিয়ান থাকতো, একবার মুখ ফুটে বললেও না তবু যে আমাকে ভালোবাসো। আপনি সারাদিন মোহিনী মোহিনী করতেন, আমার বিশ্বাস উঠে গিয়েছিল। ভেবেছি আপনি হয়তো ওকে ভালোবাসেন। তুমি ব্যতীত অন্য নারী দিকে সেদিভাবে কখনো তাকাইনি, যেভাবে চাইলেও একটা মানুষ প্রেমে পড়ে। মানুষ চাইলে বুঝি প্রেমে পড়ে? অবশ্যই পড়ে। গভীর চোখে একটা নারীকে যখন একজন পুরুষ পর্যবেক্ষণ করে, তখন অনেক কল্পনা জল্পনা জাগ্রত হয় ওই পুরুষের মনে। আলাদা অনুভূতি সৃষ্টি হয়। আমি পুরুষ মানুষ, আমি জানি আমরা কীভাবে একজন নারীকে দেখি। আপনি না তাকে কীভাবে বুঝলেন অনুভূতি সৃষ্টি হয়? এই যে তোমার দিকে যেভাবে তাকালাম, আমার চোখে তুমি একমাত্র শ্রেষ্ঠ সুন্দরী নারী। মিসেস মীর জাফর শোন। মায়া মীরের মুখে তার নামের আগে মিসেস, এরপর মীর শব্দটা যেন চির অপরিচিত থেকে খুব আপন হলো। চোখ তুলে তাকায় মীরের দিকে। মীর শোয়া থেকে উঠে বসে মায়ের সম্মুখে। মায়া একটু নড়ে চড়ে পিছনে সরল। মীর মায়া দুহাত ধরে বলল, আরে মেয়ে, তুমি ভয় পাচ্ছ? মায়া এবার পরিদীপ্তির হাসি মাখা হেসে মীরের দিকে তাকালো। প্রথমবার তার কণ্ঠে বউ ডাকটা শুনল। এমনভাবে কি দেখছো? বউ ডাকলেন। সারা জীবন ডাকতে চাই, দেবে সেই সুযোগ? সুযোগ তো করেই নিলেন। হাতটি আস্তে ধরুন, ব্যথা পাচ্ছি। বউকে আদর করে ধরতে হয়, এমনভাবে ধরেছেন যেন ছেড়ে দিলেই পালিয়ে যাব। তোমাকে কাগজ কলমে আমার জন্য বরাদ্দ করেছি সারা জীবনের। এই হাত যে ধরেছি, মৃত্যু ব্যতীত ছাড়ছি না। আমার জন্য কী উপহার রেখেছেন আন্দাজ করো? মাথায় আসছে না। তুমি চোখ বুজে ফেলো, আমি নিয়ে আসছি। মায়া মীরের কথা মতো চোখ বুজে ফেলল। মীর বিছানা ছেড়ে আলমারির কাছে গেল, আবার চলে আসলো। মায়ার সামনে বসে বলল, এবার চোখ খুলে ফেলো। মায়া অধীর আগ্রহে তাকালো। তার সামনে একটা বাঁশি। বাঁশিটা দেখে সে কিঞ্চিত বিস্মিত হলো। বলল, এই বাঁশি কোথায় পেলেন? ছোট মামাকে দিয়েছিল যখন আমার বয়স ছিল মাত্র 15। কিন্তু আমি কখনো বাঁশি বাজাইনি, সেই সময়টাতে নয়। কিন্তু তুমি যেদিন জঙ্গলে বাঁশির সুর শুনে ছুটে গিয়েছিলে, সেটা আমারই তোলা সুর ছিল। তোমাকে দূর থেকে দেখে বাঁশিটি এক জায়গায় লুকিয়ে রেখেছিলাম। তবে আমার সাথে মিথ্যা কেন বললেন? হঠাৎ তোমাকে অবাক করার জন্য। কিছুদিন আগে যে সুর শুনে আমি আর তৃষা বের হয়েছিলাম, সেটা কি আপনি ছিলেন? না, আমি শুধু একদিনই বাঁশি বাজিয়েছিলাম। সেদিন কে ছিল জানি না। সুফিয়ান হায়দার, তার বাঁশি চুরি হয়ে গেছে। আমি জানতে পেরেছি আহির ভাইয়ের থেকে। ওনার বাঁশি কে চুরি করেছে জানি না, তবে আমরা তাকে খুঁজে বের করব। তবে বাঁশির সুর এক একজনের এক এক রকম হয়। সুফিয়ানের সুর যে শুনতো সে উন্মাদ হয়ে যেত। জানেন, আমি সেই রাতে যে সুর শুনেছি সেটা এতটাই স্নিগ্ধ ছিল যা ধারণার বাহিরে। পরিবেশ খানিকটা নিস্তব্ধ হলো। মায়া এক পোশাকে বসে আছে, অস্বস্তি লাগছে। মীর দেনমোহরের 20 লাখ টাকা মায়াকে দিতে দিতে বলল, ভাঙা জীবনের জোড়া হিসেবে সেদিনে এক টুকরো পূর্ণতা নিয়ে আমার আগমন করার জন্য শুক্রিয়া বউ। চিরকাল এভাবেই থেকো আমার হয়ে। মায়া মৃদু হাসল ঠোঁট বাঁকিয়ে। দুনিয়ার সবটুকু সুখ যেন আজ সৃষ্টিকর্তা ঢেলে দিয়েছে তার উপর। এই মুহূর্তেই যেন ধরা দিল দাম্পত্য জীবনের চিরন্তন আশ্রয়, যেখানে ক্লান্তি আছে তবু ভরসা আরও বেশি, যেখানে পথ কঠিন তবু সঙ্গ অটুট। এখান থেকে শুরু হওয়া জীবনের শেষ ধাপ নয়, বরং এক নতুন যাত্রা, ভালোবাসা, দায়িত্ব আর একসাথে বেড়ে ওঠার নীরব অঙ্গীকারে মোড়ানো একটি জীবন। মায়া মীরকে বলল, আপনি খাট থেকে নিচে দাঁড়ান। কেন? আগে নামুন, তারপর বলছি। নামছি। কি আর করার, বউয়ের হুকুম মানতেই হবে যে। মীর নেমে দাঁড়ালো। মায়া ভারী শাড়িখানা নিয়ে নামলো। মীর বলল, তোমাকে লাল শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে। আমার পছন্দ করে ক্রয় করা শাড়ি। সৌন্দর্যের প্রশংসা করেই যাচ্ছেন, এবার থামুন বলে মীরকে সালাম করতে চাইল। মীর তাকে ধরে ফেলল। বলল, তোমার স্থান পায়ে নয়, বুকে। বলে মায়াকে বুকের মধ্যেখানে জড়িয়ে ধরল। মায়ার নিঃশ্বাসের উষ্ণতা তার বুকে ঠেকল। মায়া যেন বহু অপেক্ষার পর এই স্থানটি দখল করতে পেরেছে।
মীরের চোখ গিয়ে ঠেকলো খাটের পাশের টেবিলে দুধের গ্লাস। বলল, আচ্ছা আজকের দিনে দুধ কেন খেতে হয়? মায়া বুক থেকে সরে বলল, ওফ, দুধের কথা তো ভুলেই গেছি। এটা বড়দের নিয়ম, আমিও জানি না, ছোট শাশুড়ি পাঠিয়েছেন। ছোট শাশুড়ি? মেয়ের জিজ্ঞেস করল। আপনার খালা হন আমার মা, মানে আমার শাশুড়ি, দূর সম্পর্কের। বলেই দুজনে হেসে উঠল। হাসি থামিয়ে মায়া দুধটা এনে মীরকে দিল। বিষ মাখা দুধটা মায়া নিজের হাতে তার স্বামীকে দিচ্ছে। মীর হাত থেকে দুধটা নিয়ে মায়ের দিকে সেকেন্ড কয়েক তাকিয়ে থাকলো। মায়া বলল, কি দেখছেন? দুধে বিষ মিশিয়ে এসে কিনা? রসিকতা করে বলল। মীর ঢকঢক করে পুরো দুধটা খেয়ে বলল, তোমার হাতে বিষ খেতেও রাজি বউ। তোমার হাতে মরতে পারলে আমার কি চাই? মায়া দুধের গ্লাসটা মীরের হাত থেকে নিয়ে বলল, অমন কথা বলবেন না, আপনার জন্য অনেক পড়েছি, আর পড়তে চাই না। আপনার কিছু হলে আমি মরেই যাব। বলে পিঠ ঘুরে গ্লাসটা রাখলো টেবিলে। পেছন থেকে মীরের কোনো সারা শব্দ পেল না। সে ঘুরে তাকালো। মীর খাটের এক কোণে দাঁড়িয়ে আছে, তার চোখের সামনে সব কিছু ঝাপসা। বুকের ভেতর কেমন যেন আগুন ধরিয়ে দিয়েছে। শরীরের ভেতরটা হঠাৎ অচেনা হয়ে উঠল। বুকের ভেতর এক অন্যরকম অস্বস্তি। মাথার ভেতর ভারী ভারী কুয়াশা নেমে এলো। চারিপাশে শব্দ দূরে সরে যাচ্ছে যেন। আলো ছায়া মিশে ঝাপসা লাগছে হঠাৎ তার। শিরায় শিরায় দুর্বলতা ছড়িয়ে পড়ল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বুক ধুকপুক করে উঠছে। অনিয়মিতভাবে মনে হচ্ছিল শরীর আর মন দুটোই ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারাচ্ছে। কিছু একটা বিরুদ্ধে লড়ছে, কিন্তু শক্তি ফুরিয়ে আসছে। মীর কিছু বুঝতে পারছে না। মায়া তার দিকে এগিয়ে গেল। আপনার শরীর খারাপ লাগছে? মীর মর্মাহত কণ্ঠে বলল, কি খাওয়ালে বউ? বুকের ভেতরটা কেমন জ্বলে পড়ে যাচ্ছে। বলা শেষে চোখ পড়ে দুধের গ্লাসটার দিকে। একটা বেড়াল চেটে পুটে গ্লাসে লেগে থাকা দুধটা খাচ্ছিল। অমনিও গলে পড়ল মেঝেতে। মায়া দেখল। মীরও সেই দৃশ্য দেখে ভার কণ্ঠে খুব কষ্টে বলল, তোমার হাতে বিষ খেতে চেয়েছি বলে সত্যি সত্যি বিষ খেয়ে দিলে বউ। বলে মেঝেতে ঢলে পড়ল। মায়া মীরের কাছে ধপ করে বসে পড়ল। তার শাড়ির আঁচলে বেঁধে ফুলদানিটা পরে তির্যক শব্দ করল। সে শব্দ তার ঘরের বাইরে গিয়ে জয়ন্তনের কানে গেল। তিনি ঘরে যাচ্ছিলেন, তার মায়ার পাশের ঘরে তার। হঠাৎ শব্দ পেয়ে কিছুটা বিভ্রান্ত হয়ে, মায়া সব ঠিক আছে তো বললেন, বলে নিজেই বেকুব সাজলেন। আজকের দিনে মীর ও মায়াকে বিরক্ত না করে ভালো। নিজের কপাল চাপড়াতে চাপড়াতে ঘুরতেই মায়া তার ঘরের দরজা খুলে দিল। মা বলে চিৎকার করলে শালুককে লক্ষ্য করে রাখলেন। ছুটে আবার মীরের কাছে গেল। মীরের মাথাটা কোলে নিল। মীর এখনো তাকিয়ে আছে। গলাটা তীব্রভাবে শুকিয়ে গেছে তার। ইচ্ছা করছে ঠান্ডা জল খেতে, খুব করে ইচ্ছা করছে, অথচ মুখে শব্দটি উচ্চারণ করতে পারছে না। দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। জয়ন্তন এসে দেখল মীর মেঝেতে পড়ে আছে। মুখটি নীল হয়ে গেছে। মুখ থেকে সাদা কিছু বের হচ্ছে, সাদা রক্তের মতো কিছু দেখা গেল। উনি নিশ্চিত হলেন এটা বিষক্রিয়া, যেটা কোনো সাধারণ বিষ নয়। তিনি ঘর থেকে বেরিয়ে বৈঠকে বসা শালুক ওনাদের ডাকলেন। একে একে সবাই ছুটে আসলো মীর ও মায়ার ঘরে। মায়া করুণ কণ্ঠে ডাকছে মীরকে। মীর নেতিয়ে গেল পুরোপুরি। শালুক আসলেন মীরের কাছে। দিন দুনিয়া বলে চিৎকার দিয়ে উঠলেন। মীরকে বুকে টেনে নিলেন। বাবা বলে চেঁচাতে থাকলেন। লাভ হচ্ছে না কোনো। মীর কোনো সাড়া দিচ্ছে না। কী দেখে কী হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারছে না কেউ। শালুক বললেন, এই মীর, কী হয়েছে বাপ তোর? মায়া, তুই কি করেছিস ওর সাথে? ওর শরীর নীল কেন? মুখ থেকে এগুলো কি বের হচ্ছে? মীরকে সবাই ডাকাডাকি শুরু করছে। তাকদীর। কারো শব্দ পৌঁছাচ্ছে না তার কানে। তার প্রাণটা এখনই বের হয়ে যায়নি। চোখ আধ খোলা, ঘোলাটেভাবে দেখছে সবাইকে। সবাই ছোটাছুটি করছে। জলের তেষ্টা পেয়েছে। এই জল তেষ্টা মৃত্যুর শেষ তেষ্টা। মনে হচ্ছে কোনোদিন সে এক ফোঁটা জল খায়নি। আজ খুব খেতে ইচ্ছা করছে। শালুক অশ্রুসিক্ত নয়নে বুক ফটা আর্তনাদ করে বলল, বাবা চোখ খোল, কী হলো তোর? মীর একবার হেসকে তুলল। ফিসফিস করে বলল, জল, জল। প্রথমবার জল বলায় শালুক স্পষ্ট শুনতে পেল না। দ্বিতীয়বার কান পেতে শুনতে পায় জল শব্দটি। আহির ছুটে গেল জল আনতে।
রাফিদ একজন হাকিমের খোঁজে গেছে, মাঝপথে গিয়ে আবার ফিরে আসছে বাড়ির পথে। কী ভেবে সে বাড়ির পথে ফিরে যাচ্ছে নিজেও আন্দাজ করতে পারছে না। আহির জল নিয়ে আসতে আসতে মীরের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মাথাটা ঢলে পড়ে পাশেই। মায়া ধরল তাকে। শালুক পাগলের মতো আচরণ করছে, সব কিছু এলোমেলো লাগছে। কি থেকে কি হয়ে গেল তিনি ভাবছেন। তার পাপের শাস্তি পাচ্ছে। ঠিক কিছুক্ষণ আগে এক নিরীহ মেয়েকে খুন করার আদেশ দিয়েছে। বোধহয় এতক্ষণে মোহিনীকে শেষ করে দেওয়া হয়েছে, বিদায় নিয়েছে দুনিয়া থেকে। ওর মা বাবা যখন জানবে মোহিনী আর দুনিয়াতে নেই, তখন বোধহয় তারাও তার মতো ছটফট করবে। তিশা গৌরী এসে মায়াকে ধরল। তার জবান বন্ধ হয়ে যাচ্ছে প্রায়, দু হাত দেখাচ্ছে, বলতে চাইছে আমি নিজের হাতে আমার স্বামীকে বিয়ে দিয়েছি। তার বুকটা ছিঁড়ে যাচ্ছে, হৃদযন্ত্রটা ধীরে ধীরে ভেঙে পড়ছে। রাফিদ এসে হাজির হলো, সংবাদ পেল মীর আর দুনিয়াতে নেই। সে হাঁটু গেড়ে বসে পড়ল। মীর, আহির, রাফিদ তিনটি মানুষ হলেও তারা প্রতিশ্রুতি নেয় সারা জীবন একে অপরের পাশে থাকবে। তিনজন আলাদা আলাদা মানুষ হলেও তাদের সত্তা, আত্মা যেন একটাই ছিল। যেদিন রাফিদ কাঠের সেতু থেকে পড়ে যাচ্ছিল, তাকে বাঁচিয়েছিল মীর, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে। আর সে প্রাণপ্রিয় বন্ধু চোখের সামনে ছটফট করতে করতে দুনিয়ার মায়া ত্যাগ করলো, অথচ তাকে বাঁচাতে পারেনি। নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। মায়া কথা বলার চেষ্টা করছে, কণ্ঠ থেকে শব্দ বের হচ্ছে না। বুকের ভেতরে কষ্টটা যেভাবে ছিটকে বেরিয়ে আসছে, ঠিক সেইভাবে মায়া হঠাৎ চিৎকার দিয়ে উঠতে সক্ষম হলো। কিন্তু সেই চিৎকারের শব্দের চেয়ে ভাঙনটা বেশি ছিল। বুকের ভেতরে জমে থাকা কষ্ট যেন এক মুহূর্তে ফেটে বেরিয়ে এলো। সে মীরের বুকে দুহাত চেপে ধরে, যেন সেখানে কোথাও মীরের প্রাণটা লুকিয়ে আছে, যেন ধরে রাখলে আর হারাতে হবে না। তার চোখ থেকে অঝরে জল ঝরছে, কিন্তু চোখের জলও তার শূন্যতা ভরাতে পারছে না। মীর নামটা উচ্চারণ করতেই গলা কেঁপে উঠল, কণ্ঠটা ফ্যাঁস করছিল। এটি ছিল তার উচ্চারিত শেষ শব্দ। যে মানুষটি একটু আগেও তার পাশে ছিল, যার উপস্থিতিতে জীবনের নিরাপদ মনে হচ্ছিল, সে মানুষটি এখন নীরব, চিরনীরব। চারপাশে আপন মানুষ আছে, কথা আছে, কিন্তু মায়ার কাছে সব কিছু অসহ্য রকমের দূরের, অপরিচিত মনে হচ্ছে। মনে হচ্ছে পৃথিবী তার থমকে গেছে, অথচ তার বুকের ভেতরের ঝড় থামছে না। সে মীরের দিকে তাকালো প্রশ্ন ভরা চোখে। কেন কেন এত তাড়াতাড়ি সব শেষ হয়ে গেল? তার আর্তনাদ ছিল না শুধু কান্না, ছিল ভেঙে পড়া স্বপ্ন, অসম্পূর্ণ কথা, আর সেই সব ভবিষ্যৎ যা আর কোনোদিন বাস্তব হবে না। মায়া বুঝতে পারছে না এইসব কোনোদিন পুরোপুরি পার হবে না, শুধু বয়ে নিয়ে যাবে নিঃশব্দে সারা জীবন। মায়ের কত স্বপ্ন ছিল, মীরের কত স্বপ্ন ছিল মায়াকে ঘিরে, তাদের ছোট ছোট মুহূর্তগুলোকে এক জীবনের মতো সাজানোর। সে ভাবতো একসাথে হাঁটবে, হাসবে, একে অপরকে সমর্থন করবে, ভবিষ্যৎ করবে। কিন্তু আজ সেই স্বপ্ন, সেই সব পরিকল্পনা এক মুহূর্তে মৃত্যুর নীরব হাতে কেড়ে নেওয়া হয়েছে। মায়ের চারপাশে এখন শূন্য। প্রতিটি কোণ যেন মীরের উপস্থিতির অভাবকে চিৎকার করছে। মায়া জানে সেই স্বপ্নগুলো আর ফিরে আসবে না, পূর্ণতা হবে না, শুধু স্মৃতি বয়ে যাবে হৃদয়ের ভাঙন রেখে। এবং প্রতিটি নিঃশ্বাসে মীরের অভাব স্মরণ করিয়ে দেবে হয়তো। কিন্তু সে আর বেঁচে থাকতে চাইছে না, এক ফোঁটা বিষ খুঁজছে। মীর যতটুকু যন্ত্রণা পেয়েছে সেও পাক, কাঁদতে কাঁদতে মরুক। আমজাদ দাঁড়িয়ে শুধু দেখছেন, এক মুহূর্তে কীভাবে রঙিন দৃশ্য বদলে কালো আধারে ছেয়ে গেছে। তার দুঃস্বপ্ন অবশেষে পূর্ণতা হলো। কলেজার টুকরো মেয়ে বিয়ের রাতে বিধবা হয়ে গেল। মায়া সুখের সংসার আর হলো না। সে কীভাবে তার সামনে কাঁদছে, পাগল প্রায়। থমাসন কাঁদতে পারছেন না, ওনাকে ধরে রেখেছে আহির। জল চাইছে একটু, তার বুকের ভেতর ব্যথা করছে। আহির জলটা এগিয়ে দিল তার দিকে, হাতে নিয়ে থমাসন জলটা খেতে পারলেন না। তার ছেলে শেষ জলটুকু খেতে পারেনি। আক্ষেপের সুরে একবার বললেন, কেন আমি তাকে গ্রামে নিয়ে আসলাম। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।